3D উৎসব পলিটিক্স প্লাসেও আমরা আলোচনা করব। 3D বলতে বোঝাচ্ছি ডিজিটাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এবং ডিজিটাল বাংলাদেশ বর্তমান সরকারের একটি স্লোগান, এবং এটা পলিটিক্সের চেয়েও বড় পলিটিক্যাল একটা বড় স্লোগান। এই স্লোগানকে সামনে রেখে আমরা যেই জনগোষ্ঠীর কথা বলছি, যে 65% একেবারে 18 বছরের নিচে তরুণ তারুণ্য, যারা আগামী 30 বছর পর্যন্ত বাংলাদেশে সক্ষম থাকবে এবং অনেক কিছু করে দেখাবে, সেরকম একটি ডিভিডেন্টের জায়গায় বাংলাদেশ, এবং এটি একটি রাজনৈতিক অঙ্গীকারেরও একটি স্লোগান ডিজিটাল বাংলাদেশ। সেরকম একটি জায়গায় বাংলাদেশ আজকে পঞ্চমবারের মতো ডিজিটাল ওয়ার্ল্ড যে সম্মেলন আমরা বলি বা উৎসব, সেটি আয়োজন করেছে বাংলাদেশ চিরমৈত্রী সম্মেলন কেন্দ্রে। আয়োজনটি চলছে, আগামীকালও চলবে। আমাদের সঙ্গে পলিটিক্স প্লাসে একই অতিথিদের আমরা পেয়েছি। মাহবুব জামান আছেন ডেটা সফটওয়্যার ব্যবস্থাপনা পরিচালক, ধোয়াটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা আছেন কাউসার আহমেদ নীরব বিডি ক্রিয়েটিভসের ব্যবস্থাপনা পরিচালক, এবং অ্যাপোনোমেট্রিকের সহ প্রতিষ্ঠাতা রিয়াদ হোসেন আছেন। সহকর্মী সেতুকেও পেয়েছে, গেমিং নিয়ে তার আগ্রহ আছে এবং গেমিং নিয়ে কথা বলছিলেন রিয়াদ হোসেন। সেতু আরও একবার কথা বলার সুযোগ পাবেন, কিন্তু তার আগে ইন্ডাস্ট্রি গ্রো করছে না নাকি করছে, সেই জায়গা থেকে লুনা শামসুদ্দোহার কাছে আরও একটু শুনে আসব। ইন্ডাস্ট্রি বাংলাদেশের যে ডিজিটাল বাংলাদেশের প্রথমেই যে ব্যাপারটা ছিল যে আমাদের কানেক্টিভিটি ছিল না, সেগুলো কাজগুলো কিন্তু অনেক হচ্ছে। কিন্তু ইন্ডাস্ট্রির জন্য যেটা দরকার, আপনার ফ্রিল্যান্সার করতে গেলে তাদের কিন্তু এত ইন্টেন্সিভ কোনো এডুকেশনেরও হয়তো দরকার নেই, বা ইন্টেন্সিভ নিশ এরিয়ার ট্রেনিংও দরকার নেই, বা স্কিলসও দরকার নেই। যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে একটা ইন্ডাস্ট্রির সাথে একটা গ্যাপ রয়ে গেছে আপনার কোম্পানি, আপনার যেখানেই হোক আমরা যেতে চাই। এবং এই গ্যাপটাকে ফুলফিল করতে গেলে কিন্তু অনেক কিছু লাগবে। আমি যদি স্কেল আপ করে একটা গ্লোবাল মার্কেট প্লেসে থাকতে চাই, তখন কিন্তু আমাদের এক সমান একটা তালে চলতে হবে। খালি টেকনোলজিটা জানলে হবে না, কিন্তু এটাকে কিভাবে ব্যবহার করব, কিভাবে এটাকে নিয়ে আমরা ব্যবসা করতে পারবো, এবং এই যে মানব সম্পদ, এগুলোর কিন্তু খালি টেকনোলজি জানলে হবে না, তার সাথে আরও অনেক ডিসিপ্লিনের লোক লাগবে আমাদের। যেমন লিখতে, রাইটিং স্কিলটা আমাদের খুব, তার মানে এটা একটা খুবই একটা গোছানো অর্গানাইজ একটা সেক্টর। সেখানে আমরা হঠাৎ করে অনেক বেশি তরুণরা তথ্য প্রযুক্তি ব্যবহার করছে, কম্পিউটার জানছে, ফেসবুকে 3 কোটি মানুষ ফেসবুক ইউজ করছে ইত্যাদি। এইসব সূচক বোধ হয় আমরা এই সেক্টরের দক্ষ জনগোষ্ঠীটাকে ঠিকভাবে কি প্রজেক্ট করে। আমি 2 তরুণের কাছে একটু জেনে নেই, নাফিস বিন রিয়াদ হোসেন এবং কাউসার আহমেদ নীরব, দুজনের কাছেই কে বলবেন আগে? রিয়াদ। ওকে, বেসিক্যালি জিনিসটা হলো যেটা, যে আমাদের প্যাথওয়েটা, আমরা যারা ইয়াং অন্টারপ্রেনার্সরা, যারা এই ইন্ডাস্ট্রিতে নামছি, আমরা এই ইন্ডাস্ট্রিতে যে স্কোপটা যেটা তৈরি হচ্ছে, লুনাপা একটু আগে যে কথাটা বললো, যে ফ্রিল্যান্সার্সদেরকে ট্রেনিং দিয়ে আনা, বা যে পুরো ইকোসিস্টেমটা কাজ করা, যে আমাদের young entrepreneurs who are coming to this field, we are highly motivated by our senior যারা ইন্ডাস্ট্রিতে আছে, লুনাপা, মাহবুব জামান সাহেব, they are icons of this industry. They know this industry more than us. Obviously they have been in this industry for a long period of time. আমরা কিন্তু ওনাদের থেকে শিখে আমাদের নতুন নতুন সেক্টর যেগুলো ইভলভ হচ্ছে, উই আর ওয়ার্কিং ভেরি হার্ড অন দোজ সেক্টর। ইনফ্যাক্ট আমরা যে নতুন নতুন অপরচুনিটিস যেটা ক্রিয়েট করতে চাচ্ছি, বা নতুন যেগুলো সেক্টর, যেমন এখন দেখবেন ই কমার্স অনেক বড় একটা সেক্টর দাঁড়িয়ে যাচ্ছে, আমাদের ইমেজ প্রসেসিং যেটা নীরব ভাই বলছিলেন কিছুক্ষণ আগে, দ্যাট সেক্টর ইজ কামিং আপ উইথ ইট অলসো। আমি রিসেন্টলি জানতে পেরেছি যে আমাদের গ্রাম অঞ্চল সাইডে
নট অনলি ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন নিয়েও কিন্তু বিদেশের সাথে খুব ভালোভাবে কাজ করছে। তো আমাদের কিন্তু এই ইয়াং যে ইউথটা আছে, এই ইউথটা কিন্তু ইজ ভেরি প্রোঅ্যাক্টিভ, দে আর লার্নিং অল আমরা এসব কথা বলছি, আমরা ইউথদের কথা বলছি যে প্রোঅ্যাক্টিভ, দে আর লার্নিং, কিন্তু তাদের জন্য কতখানি গাইডেন্স দিতে পারছি। রিপোর্টাররা অনেক সময় নানা রকমের এই কোয়ারিজ, এরকম জিজ্ঞাসার মধ্যে আমরা পড়ি। সহকর্মী সেতু আছেন, সেতু একজন তরুণ হিসেবে এবং তথ্য প্রযুক্তি নিয়ে আপনার বেশ আগ্রহ, গেমিং নিয়ে আপনার আগ্রহ, সেটার কারণে আপনি গেছেন এবং নিজে কাভার করতেও গেছেন। আমি যেটা বলছিলাম যে সাংবাদিক হিসেবে নানা রকমের প্রশ্নের মধ্যে আমরা পড়ি, অনেকে জিজ্ঞাসা, অনেক প্রশ্নের উত্তর বিভিন্ন জায়গায় পায় না, সাংবাদিকদের কাছে এসে জিজ্ঞেস করে আমরা কোথায় গেলে এটা পাবো। কি ধরনের জিজ্ঞাসা আসে সাংবাদিকদের কাছে? আমি আসলে মানে খুবই সবিনয়ের সাথে রিয়াদ ভাইয়ের সাথে দ্বিমত করছি, এবং ইস্যুটি আমি বলছি কি বিষয়ে দ্বিমত করছি। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আজকে আমরা গেমিং নিয়ে যতগুলো সেশন দেখেছি, যারা প্রশ্ন করেছে তাদের মধ্যে সম্ভবত একজন কিংবা দুজন যারা হচ্ছে এংরি বার্ড গেমসের আইডিওলজি কেন এভাবে হয়েছে, ওভাবে হয়নি, অন্যভাবে কেন পপুলার হয়েছে, এ ধরনের প্রশ্ন করেছে। কিন্তু আমার এখানে যারা আছেন, সদ্য মাহবুজামান ভাই, লুনা আপা যারা আছেন, সবাই মনে হয় এই বিষয়টি ঐক্যমত পোষণ করবেন যে আমাদের পুরো আইটি সেক্টরের জন্য যে এই যে বড় আয়োজন, সেই বড় আয়োজনে কিন্তু আমরা নানানভাবে সময় উদ্যোক্তাদের সবচেয়ে বড় বেশি হচ্ছে অনলাইনে পেমেন্ট সিস্টেম নিয়ে অনেক বেশি কথা বলতে শুনি। আমি খুব অবাক হয়েছি এ কারণে, আমি যে দুটি সেশনে গিয়েছি, দুর্ভাগ্যজনক হলেও সত্য হচ্ছে, আমাদের অনলাইন পেমেন্ট সিস্টেমের গেটওয়েটা কেমন হবে, কিভাবে উদ্যোক্তারা আসলে কাজ করলে অনলাইনে তার পেমেন্টটা পাবেন, সেই বিষয়ে কারো আমরা প্রশ্ন করতে দেখিনি। সেটা হচ্ছে একটি আমাকে খুব অবাক করেছে, কারণ আমি সাধারণভাবে যখন আমরা রিপোর্ট করতে যাই তখন এই প্রশ্নটি সবচেয়ে বেশি উদ্যোক্তাদের আমাকে বলেন। কারণ বাজারে টিকে থাকতে হলে 4 বছর ধরে আপনি একটা ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি কিন্তু একটা আইডিয়া জেনারেট করেছেন, কাজ সৃষ্টি করেছেন, কিন্তু সেটি বাজার কিভাবে হবে, সেটির বাজার কীভাবে আপনি করবেন, সেটি যদি আপনি করতে না পারেন, আলটিমেটলি এই উদ্যোক্তারা খুব বেশি সুখকর ফলাফল আমাদের দিবে না। রিয়াদ ভাই বলছিলেন যে অ্যাংরি বার্ডের লুকা রাইট তিনি জানিয়েছেন যে তিনি চাইলে আরও আমরা যদি উদ্যমী হই তাহলে আমরা 200 উদ্যোক্তারা তাদেরকে দিবেন এবং তারা অ্যাংরি বার্ডের সাথে কাজ করবে। কিন্তু আপনি ভেবে দেখেন, আমাদের অনলাইনে ইন্টারনেটের বাজারের সাইজ, অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সরকার হিসেবে 6 কোটি। ইউরোপের অনেক দেশের থেকেও আমাদের মানুষ বেশি ইন্টারনেট ব্যবহারকারী। অর্থাৎ আমি যদি আমার ইন্টারনাল চাহিদাকেও মিট করতে পারতাম, যেমন ধরেন লুডো স্টার, এই গেমটা কিন্তু ভারত নিল, কিন্তু কালচারটা আমাদের, কেউ ওয়েট করবে না। চীনের বাজার যেমন ভারত গ্র্যাব করেছে, ভারতের বাজার ভারত আমাদেরকে গ্র্যাব করবে, এটি অনলাইন মার্কেটের সব জায়গার নিয়ম। সেই বিষয়গুলোতে আসলে আমাদের যারা এই যে নেতৃত্ব আছেন তারা অবশ্যই কাজ করেছেন, অনেক বড় একটি আয়োজন করেছেন, সেটি স্বীকার করতে হবে। কিন্তু এই আয়োজনে এই পেমেন্ট সিস্টেমটা নিয়ে গভর্নমেন্টকে নাড়া দেওয়া এবং দ্রুতভাবে এটি করার, সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ। কাউসার আহমেদ নীরব। সেতু ভাই, আপনার একটা বড় প্রশ্নের জায়গা, যে আপনি বলছেন অনলাইন পেমেন্ট সিস্টেম, আমি ঠিক তার কিছু আগে চলে যাই। আগে গিয়ে আমি আরেকটা জিনিস বলি, কেন আমাদের আপনি যে প্রবলেমটা বললেন যে কোয়েশ্চেন আসছে না, গঠনমূলক উত্তর খুঁজে পাচ্ছে না, এই ব্যাপারে একটা বড় ব্যাপার কি, মানে প্রশ্নই করতে পারছে না, গঠনমূলক উত্তর তো পরে। আর ব্যাপারটা আমাদের আসলে মানে অবজারভেশনটা এরকম, এটা খুবই সারফেস, মানে কত বেশি মানুষ জড়ো করতে পারলাম, আর আমরা নাম্বারের উপরে খুব তৃপ্ত হচ্ছি যে 8 কোটি মানুষ ইন্টারনেটের মধ্যে আছে, 4 কোটি মানুষের হাতে বা 8 কোটি মানুষের হাতে 2টা করে মোবাইল সিম। এটাই কি আসলে আমাদের যে আমরা ডিজিটাল ডিভিডেন্ড যেটা পেতে যাচ্ছি, এই নাম্বার দিয়ে কি ডিজিটাল ডিভিডেন্ড পাবো কিনা, আমরা কতখানি দক্ষ, কতটা ভালোভাবে ইউজ করতে পারছি, কতটা শিখছি। এবং এই আয়োজনটিও 5 বছর ধরে হচ্ছে। অনেকেই আমরা সিঙ্গাপুরে গিয়ে কমিউনিক এশিয়ায় যোগাযোগ বসতে পারি না, কমিউনিক এশিয়ায় গেলে 3 দিনের ওই কমিউনিক এশিয়া থেকে অন্তত একটা ছেলে যে ট্রেনিংটা পেয়ে আসে, সেটা দিয়ে কিন্তু তিনি যেটা করতে চান সেটা অনেকখানি এগিয়ে নিতে পারেন। আমাদের কি সেই সুযোগ এরকম একটি সেশনেও আছে? জি, আমাদের এই সেশনের সুযোগগুলো আছে, কিন্তু আমাদের যেটা ব্যাপার, আমি আপনাকে ওই যে বললেন যে পারছে না খুঁজে, জনস্রোত প্রচুর, আপনার ডিজিটাল ওয়ার্ল্ডে প্রচুর লোক আসছে, কিন্তু কাজ হচ্ছে কিনা আদৌ। আমি আমার গল্পটা বলি। 2010 সালে আমি বেসিস সফট এক্সপোতে সিম্পলি একজন সেলস এক্সিকিউটিভ হিসেবে যে কোনো একটা স্টলে ছিলাম। আমি মাহবুবজামান ভাইকে যেতে দেখেছি সামনে থেকে, কথা বলেছি, মাহবুবজামান ভাই হাসছেন এখন, কিন্তু যেটা হচ্ছে মনজুর মাহমুদ, ওনারই আরেকজন সহযোগী, আমি তার সাথেও কথা বলেছি এবং একটা জিনিস করেছি, আমি প্রতিটা স্টলে গিয়েছি, আমার কাজ শেষ হয়েছে, প্রতিটা স্টলে গিয়েছি, আমি যে কাগজগুলো নিয়েছি
এগুলো জড়ো করে বাসায় গিয়ে আমি পড়েছি। Look, Jodi, if you want development, let me be very, very frank. If you want development, it has to come from within yourself. That's the main point. Number one. আমি আবার যেটা বলছিলাম, সেতু ভাইয়ের কথা আবার ফিরে যাই, সেটা হচ্ছে যে পেমেন্ট সিস্টেম। পেমেন্ট, ওয়াই পেমেন্ট? বিকজ ইউ নিড টু সেল। আগে আমি বিক্রি করব, বিক্রি করার পরে গিয়ে পেমেন্ট। আমরা যখন অনেস্টলি, লেট মি বি ভেরি ভেরি ফ্র্যাঙ্ক ওভার হিয়ার অ্যাজ ওয়েল, when we go into the market, post a job in BD Jobs or somewhere else, unfortunately we don't find good sales and business development people. We don't find somebody who can make a phone call just 17,000 miles away from here and convince somebody that yes, this Bangladesh is the destination where you want to work, where you wanna, simply wanna depend on. মাহবুবুজ্জামান ভাইরাও এই কথাটা বলেন, আমরা তাদের কাছ থেকেই শিখেছি। আই এম নট এ টেক গাই। আইটি এনেবলড সার্ভিসেস কোম্পানি আছে, উই আর ইনভেস্টিং ইন ডিফারেন্ট কাইন্ড অফ টেকনোলজিস। আমরা শিখেছি কোথা থেকে? আমরা শিখেছি মাহবুবুজ্জামান ভাইয়ের মতো লোকের কাছ থেকে। আমরা শিখেছি আমাদের যারা পথিকৃৎ আছেন, আমরা শিখেছি তাদের কাছ থেকে। সো যারা আসছে, আমি ডিজিটাল ওয়ার্ল্ডে যারা আসছে তাদের জন্য আমার একটা আবেদন, when you come to digital world, if you are young, good, take all those papers that you can, take all the information that you can, and then go home and please read. Look in the mirror and ask, am I up to the task? Because if you are not up to the task, then there is nobody, I can give you thousands of information, the government can give you thousands of papers of information, unfortunately it's not going to work. আপু, আপনি যে কথাটা বলছিলেন, প্রশ্ন হচ্ছে না কেন? আমরা, সরকার আমাদেরকে সাহায্য করছে, আমরা আমাদের পথিকৃতদের কাছ থেকে শিখছি। আনফর্চুনেটলি আমরা যখন বাড়িতে যাচ্ছি তখন কি ওই ডকুমেন্টগুলোকে আমরা ফেলে দিচ্ছি নাকি আমরা রাখছি আমাদের সাথে এবং আমরা পড়ছি? মানে আপনার ঘটনাটি খুব ইউনিক, এবং এরকম ইউনিক ঘটনা আমরা ওই 8 কোটির মধ্যে মনে হয়তো 80 বা 800 জন পেতে পারি, কিন্তু আমরা একটা বড় জনগোষ্ঠী নিয়ে আমরা বিশ্ববাজারে কম্পিট করতে চাই। ডিজিটালি দক্ষ জনগোষ্ঠী যারা আমাদের শক্তি হবে এবং যাদেরকে আমরা এখানেই প্লেস করতে পারবো। এটা তো আসলে একটা হাটের মতো একটা ব্যাপার, আমরা বলছি মেলা, এটা তো একটা হাটের মতো ব্যাপার। আমরা আমাদের প্রোডাক্টগুলো, আমাদের 1000টা সেতুকে নিয়ে আমরা ওখানে দেখাতে চাই যে দেখো এরকম দক্ষ ছেলেপেলে আমাদের আছে, তোমরা নিবা কি নিবা না, এরকম একটা ব্যাপার। সেটারও কিন্তু সুযোগ হয় কিনা। কাউসার, আমি আপনার কাছে শুনবো। মাহবুবুজ্জামান মনে হয় অথরিটি হিসেবে, সিনিয়র হিসেবে দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রিতে আছেন এবং উদ্যোক্তাও হিসেবে তিনি এই ডিজিটাল ওয়ার্ল্ড শুরুর দিকের একজন, মানে আমরা কি বলবো, মাস্টার মাইন্ড বলবো। সেখানে তিনি ওতপ্রোতভাবে শুরুর দিকটাতে ছিলেন। তিনি বোধহয় এই সবের জবাবটা খুব জুৎসই করে দিতে পারবেন। তারপরে আপনাদের কথা শুনবো। একটা বিরতি নিয়ে আসি, পলিটিক্স প্লাসে একটা ছোট্ট বিরতি। পলিটিক্স প্লাস 3D উৎসব, ডিজিটাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তার উৎসব চলছে বাংলাদেশে। তাই নিয়ে কথা বলছি। বিরতিতে যাবার আগে কাজের বাজারের কথা বলছি, এবং এরকম একটি প্ল্যাটফর্ম সবসময় ঠিক সহজভাবে যদি বলি যে বিশ্ববাজার, গ্লোবাল মার্কেট বা বাণিজ্য মেলার মতন হয়, সেটি দক্ষ জনশক্তিকে আমরা উপস্থাপন করি, অথবা কিছু প্রোডাক্ট আইডিয়া, সেগুলোরও এক ধরনের প্রদর্শনী হয়। বাংলাদেশের যে কোনো হাটের সঙ্গে এটা কিন্তু তুলনা করা যায়। তাই কি হচ্ছে মাহবুবুজ্জামান? আসলে প্রথমে আমরা বলেছি যে এটা একটা 3D উৎসব, তবে 3Dর ব্যাখ্যা যেহেতু মানে কয়েক রকমই আসছে। আমার মনে হয় যে নীরব যেটা বলল যে ডিজিটাল ডিভাইড ডেটা, আসলে আমার কাছে মনে হয় ডেটা ইজ নিউ কারেন্সি। এটা আমরা স্বীকার করি না করি যে ইট ইজ নিউ কারেন্সি, এবং এখন কিছুদিন পরে তো ডায়মন্ড আর উৎপাদনই হবে না, কারণ সেটার কোনো মূল্য থাকবে না। এই যে ডেটাটা যে নিউ কারেন্সি,
এইটাকে আমরা যদি রিয়েলি আনলিশ করতে হয়, একটা জিনিস ঠিক যে এই কিন্তু মানে একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে। মানে আমরা যেই সময় 90-এর দশকে মাঝামাঝি Y2K অর্থাৎ ইয়ার 2000 নিয়ে একটা আউটসোর্সিং মার্কেট গড়ে উঠেছিল, তার মেইন টার্গেট ছিল আমেরিকা এবং ইউরোপ। তারপরে এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তারপরে ওটা বিপিও হয়েছে। কিন্তু এখন যদি দক্ষ যদি আমি মানব সম্পদ বলি, সম্পদের কিন্তু অবশ্যই কিছু আর্ন করতে হবে বা সম্পদ একটা মূল্য হতে হবে। আমরা কি সেই সম্পদটাকে সম্পদ হিসাবে তৈরি করতে পারছি কি না? যদি আমার এখন করতে হয়, তাহলে আমরা জানি যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে এখন একটা লিপফ্রগ জাম্প দিয়ে আমাদের এখনকার যে টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা আইওটি কিংবা ভার্চুয়াল রিয়েলিটি কিংবা ডেটা অ্যানালিটিক্স কিংবা অগমেন্টেড রিয়েলিটি, এই জিনিসগুলো করতে হবে। এবং সেটার জন্য কিন্তু একটা গাইডেন্স দরকার, সেটার জন্য একটা ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন দরকার। আমাদের কাছে একটা খুব সুন্দর নীতিমালা আছে, একটা আলাদা মিনিস্ট্রি আছে, হাইটেক পার্ক অথরিটি আছে, কম্পিউটার কাউন্সিল আছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা টাস্ক ফোর্স আছে। কিন্তু ইন্ডাস্ট্রি গড়ে তুলতে, কারণ ফ্রিল্যান্সার কিন্তু এটা একটা লাইফ সাইকেল আছে, এটা অনাদিকাল পর্যন্ত চলবে না। ফ্রিল্যান্সার কিন্তু একটা সময় গিয়ে দেখবে যে না, এটা আর কিছু হচ্ছে না, এটা কারণ এই ইন্ডাস্ট্রিটা ইটসেলফ একটা খুব স্ট্রাকচার্ড ইন্ডাস্ট্রি। ইট ইজ এ কম্বিনেশন অফ সায়েন্স অ্যান্ড আর্ট। কাজে সেটাকে যদি কম্বাইন করা না যায়, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা যখন বলি, তখন এই উৎসবটা সম্পর্কেও যখন বলি, তখন বলবো যে এতজন ইন্টারনেট ব্যবহার করছে, এতগুলো ইউনিভার্সিটি আছে, এতগুলো কম্পিউটার সায়েন্স ব্যবহারকারী দিয়ে কিন্তু আর্ন করা যায় না। আর্ন করতে হবে তৈরি করে, এবং সেই জিনিসটা আমরা তৈরি করতে পারছি কিনা। আমি কিন্তু খুবই আশাবাদী বাংলাদেশের ব্যাপারে। আমি মনে করি যে এই এখন যে সুযোগটা, এই সুযোগটা খুব কম দেশের খুব কম সময় আসে। এই সুযোগটাকে যদি আমরা, এই অপরচুনিটিটাকে যদি ব্যবহার করতে না পারি, তাহলে সেটার জন্য মানে আমাদের আমি একটু প্রশ্নটা রাখতে চাই যে এই অপরচুনিটিটা আমরা ব্যবহার করব কি, এটার স্ট্রাকচার মানে কি পন্থাটা কি? এটা তো আপনারাই করবেন, আপনারা যারা পায়োনিয়ার এই জায়গায় আপনারা অবকাঠামোটা ঠিক করেন, রোড ম্যাপটা রাখেন। আপনাদের ধারণায় আমরা এই সুযোগটা কিভাবে নিব? না, আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রি এবং প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর অর্থাৎ গভর্নমেন্টের সাথে প্রাইভেট সেক্টরের যে সম্পর্কটা হওয়া দরকার, সেটা অনেক অগ্রসর হয়েছে। আমরা কিন্তু বলছি, তারাও চেষ্টা করছেন। কিন্তু আমার এটা হচ্ছে যে ফোকাসটা হওয়া উচিত যে অ্যাট দ্য এন্ড অফ দি ডে দেশের ইন্ডাস্ট্রিটাকে গড়ে তোলার জন্য আমার যে এই রিলেটেড কাজকর্ম হচ্ছে, আমি প্রোটেকশনের কথা বলছি না। এমনিতে কিন্তু এডিবি গাইডলাইন বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের গাইডলাইন বলেন, বা যেখানে সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা আছে যে লোকাল প্রেফারেন্স, সেটা সব দেশে আছে। প্রোটেকশনও আছে, প্রোটেকশন ছিল। আমরা প্রোটেকশন বলি না, আমরা বলি যে কম্পিটিটিভ একটা থাকতে হবে। এবং যখন একটা প্রজেক্ট হচ্ছে, তাতে কমপক্ষে 25-40% লোকাল ক্যাপাবিলিটি সম্পন্ন না থাকলে এই কাজটা হবে না। তাহলে হবে কি যে এই কোম্পানিগুলো, এবং তারা তখন তার স্কিল সেটটা তৈরি করবে এইভাবে যে তারা যাতে কম্পিট করতে পারে এবং কোলাবোরেশন করতে পারে, যে ইন্টারন্যাশনাল যারা সার্ভিস প্রোভাইডার আসছে তাদের সাথে নিয়ে করতে পারে। আদারওয়াইজ যেটা হচ্ছে, তারা অনুদান হোক বা ঋণ লোন হোক দিচ্ছে, ওই ফান্ডটা দিয়ে তৈরি হচ্ছে, তারপরে তারা তৈরি করে চলে যাচ্ছে। লোকাল কিন্তু এটা ক্যাপাবিলিটিটা তৈরি হলো না, কাজে ওইটা কিছুদিন পরে মানে এই সেক্টরেও একটু এক অর্থে একটু ব্রেন ড্রেনের একটা ব্যাপার ঘটছে, তাই কি? ব্রেন ড্রেন ছাড়াও যেটা হচ্ছে যে এই টাকা খরচ করে যে সলিউশনটা করলাম, এটাকে সাস্টেইনেবল করার কিন্তু কোনো স্কিলটা তৈরি হলো না। কাজে সেজন্য এটা তো সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, ইট ইজ নট এ প্রোডাক্ট। শুধু একটা আমি প্রোডাক্ট তৈরি করলাম, শেলফে রাখলাম, শেষ হয়ে গেল, তা কিন্তু না। এটাকে কন্টিনিউ করতে হবে, কোনোটা 25 বছর, কোনোটা, এবং সবসময় আপগ্রেড করতে হবে। আবার এই আপগ্রেডেশনটা যদি না করি, তাহলে কিন্তু আমি 20 বছর আগের যেটা, সেক্ষেত্রে আমার একটা আত্মসমালোচনা আছে যে আমাদের
ইন্ডাস্ট্রির মেইন স্ট্রিমের ইন্ডাস্ট্রিগুলো, ইন্ডাস্ট্রির মেইন কোম্পানিগুলো তারা তারা এক ধরনের কমপ্লাসেন্সে আছে যে আচ্ছা আমি যে যা করছি আমাদের তো হয়ে গেছে, যথেষ্ট। জি। হ্যাঁ, কিন্তু আমার মনে আর হয় যে অন্যদের কথা খুব একটা ভাবছে না, বা অন্যদের গ্রো করানোর ব্যাপারেও তাদের খুব একটা আম, মানে যে ওই হাত বাড়িয়ে দেওয়ার বিষয়টি, সেটাও আমরা কিন্তু লক্ষ্য করি না। না, কিন্তু এটা ছাড়া কিন্তু কেউই টিকতে পারবে না, কারণ হচ্ছে Exactly. এটা ভেরি কম্পিটিটিভ মার্কেট। এবং সেক্ষেত্রে নলেজ ইন্ডাস্ট্রিতে নলেজ কিন্তু কোনোদিনই একটা ছাদের নিচে সব নলেজ থাকে না। আমার নলেজটাকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হবে। কাজে কোলাবোরেশন ইজ এ মাস্ট। এই কোলাবোরেশনটা যদি না হয়, এবং সেই জায়গায় ইন্ডাস্ট্রির নিজস্ব কোলাবোরেশন, ইন্ডাস্ট্রির সাথে গভর্নমেন্টের কোলাবোরেশন, ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটির কোলাবোরেশন, এই কোলাবোরেশনগুলো যদি না হয় তাহলে কিন্তু আমরা আবারও বলবো যে আমাদের ট্রেনটা ছেড়ে গেছে, ট্রেনটা আমরা মিস করেছি। কাজে নিশ্চয়ই আমরা ট্রেন ট্রেন কিন্তু কেউ দাঁড়িয়ে থাকবে না আমার জন্য যে আমি তৈরি কিনা ট্রেনটা দাঁড়িয়ে থাকবে না, ট্রেনটা চলতে থাকবে। এখনকার যে ট্রেনটা, এবং আমি খুব আশাবাদী এই কারণে যে এই যে যত বিশৃঙ্খলাই হোক না কেন, এই মেলাতে কিন্তু গেমিং একটা জোন আছে, ইনোভেশন জোন আছে, এবং মানে নানা ধরনের নতুন নতুন এগুলো আসতেছে, এবং তাদের যে সমস্ত চিন্তাগুলো, এগুলোকে যদি রিয়েলি ইনোভেশনগুলোকে ইন্ডাস্ট্রিতে রূপান্তর করা যায়, দ্যাট উইল বি এ বিগ, মানে সেটা একটা বিপ্লব হবে আর কি, এবং সেটা সম্ভব বলেই আমি মনে করি। সেই বিপ্লবে আসলে নারীদের অংশগ্রহণ বা নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ, সেটা নিয়ে আমরা লুনা আপার কাছ থেকে শুনতে চাই, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি। থ্রিডি উৎসব, ডিজিটাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেই উৎসব, সেই উৎসবের কথা আমরা বলছি একেবারে অনুষ্ঠানের শেষ ভাগে। বিরতিতে যাবার আগে প্রশ্ন রেখেছি লুনা শামসুদ্দোহার কাছে। আমরা যেই অগ্রগতির কথা বলছি সেখানে মেয়েদের অংশগ্রহণ এবং নারী উদ্যোক্তারা যারা আছেন তাদের অংশগ্রহণের কথা আমরা একটু জানতে চাই। থ্যাংক ইউ মুন্নি। সময়টা কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ডিক্লারেশন দিয়েছেন, এবং অপরচুনিটি অনেক মেয়েদের জন্য, এবং সময়টা আমাদের চিন্তা ভাবনা যে আমরা ছেলেদেরকে কতটুকু জায়গা দিব, এটা হলো আমার চিন্তা ভাবনা। এবং দিস ইজ এ প্যারাডাইম শিফট, কিভাবে জবস আর ক্রিয়েটেড বা এন্টারপ্রাইজেস আর ক্রিয়েটেড। হ্যাঁ, মানে আমি আজকে আপনার একটা সেশন ছিল শি মিন্স বিজনেস, তার মানে ব্যবসাটা কিন্তু তার হাতেই, হ্যাঁ নাকি? আমি তো বলবো আই মিন বিজনেস। শিফটটা হচ্ছে এখানে মেয়েরা বলা হচ্ছে যে ঘরে বসে বড় লোক, কিন্তু ঘরে বসে কাজ, ঘরে বসে এটা, এখানে কিন্তু আমার একটা আপত্তি আছে যে ছোট করে দেখা হয় মেয়েদেরকে। কেন মেয়েরা বাইরে যদি টিমে কাজ না করে তারা কিন্তু বড় হতে পারবে না। এবং এই পুরো যে আমরা কিন্তু মাহবুজামান ভাই আর আমরা যেটা চিন্তা করছি যে একটা প্রজেক্ট করতে গেলে বড় চিন্তা করতে হবে, মানে আমি পুরো লাইফ সাইকেলটা অফ এ প্রজেক্ট, সেখানে কিন্তু আমার অনেক কিছু দরকার প্রত্যেক জায়গায়। বিল গেটস, স্টিভ জবস দুজনই কিন্তু অসম্ভব ভালো ব্যবসায়ী, টেকনোলজির থেকে তারা ব্যবসায়ী ভালো, তারা বুঝেছে যে টেকনোলজিটাকে নিয়ে ব্যবসা কেমন করে করব। তো এই জায়গাটায় সার্টেনলি যে আমরা মেয়েদেরকে যদি ফ্রিল্যান্সিংয়ে আনি, তারা অনেক সময় তারা কাজ করতে পারবে, কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, যারা আরেকটু হায়ার লেভেলে পড়ছে, তাদের জন্য কিন্তু অনেক অপরচুনিটি। এটা সবাই বলে হয় এবং আমরাও স্বীকার করি, মেয়েরা কিন্তু খালি প্রোগ্রামিং বা এগুলোতে না, সিকিউরিটি ইস্যুসে মেয়েরা কিন্তু এক্সেল করে। এবং বলাই হয় যে মেয়েদেরকে অডিট করা বা মেয়েদেরকে যদি কোনো সার্টিফিকেশনে মেয়েরা অনেক ভালো করে। তো সময়টা আমাদের এখানে, দের ইজ নো ডিনাইং যে মেয়েরা করতে পারবে না, এবং অপরচুনিটিটা কিন্তু অনেক ক্রিয়েট করে দিয়েছে এই সরকার। কোনো জায়গায় কিন্তু আমি এত বছর ধরে ব্যবসা করি, 25 বছর, কোনো জায়গায় কিন্তু আমি দেখিনি যে আমাকে কেউ বাধা দিয়েছে। আমি যদি কাজ করতে পারি, আমি যদি দিতে পারি,
আর এবং আমরা তো বিদেশেও কাজ করি, বাইরে কাজ করি, আমেরিকাতেও কাজ করেছি, বিভিন্ন গভর্নমেন্টে কাজ করছি। এটা কিন্তু কেউ কোথাও বাধা দিচ্ছে না, সরকারের থেকে তো দিচ্ছে নাই বাংলাদেশে। এবং এই অনেক প্রবলেম আছে, সেটা আমি বলবো যে অনেক চ্যালেঞ্জ আছে। ছেলেরা যেভাবে সেটা রিজলভ করে আমাদের জন্য হয়তো অসুবিধা হয়। সোশ্যাল ইস্যুস একটা বড় ব্যাপার, কিন্তু এই যে লাইফ সাইকেলটার মধ্যে মেয়েদের কিন্তু অনেক জায়গা আছে, অনেক কাজ আছে, অনেক কিছু করার আছে। এবং স্যার, এই এই যে এরকম মেলার থেকে যদি মেয়েরা বুঝতেও পারে যে আমি গেমিংয়ের জন্য আমার এটা দরকার, এইটা বোঝাতে হবে তাদেরকে। আমি যদি বড় প্রজেক্ট করতে চাই, এই $10 বিলিয়ন যদি আমি কোনো কাজ করতে যাই, এই যে চাইনিজ যেটা গ্রান্ট আসছে বা আমি ইন্ডিয়ান যেটা আছে সেটার থেকে আমি কি করতে হবে, তা আমার পুরো একটা তাদেরকে ভিশন, একটা পুরো একটা ছবিটা দেখাতে হবে তাদেরকে, যে খালি এটা হলেই হবে না। আর ব্যবসাটা যেটা মাহবুব ভাই বললেন যে আমার চিন্তা করে নিতে হবে যে আমি কত দূরে আছি। একটা বিষয় যেটা আমার একটুখানি বোধহয় এখানে বলার আছে, যারা আমরা যারা কাজ করে বাইরে কাজ করছি, এখানে কিন্তু সরকারের আমাদেরকে নিয়ে যেই সব জায়গায় সময় কিন্তু থাকবে না। টেকনোলজি এত দ্রুত যাচ্ছে, এটা কিন্তু 6 মাসেও শেষ হয়ে যাবে। তো যেটা আমরা করে ফেলেছি সেটাকে নিয়ে যদি আমাদেরকে বাইরে আরও জায়গায় যদি এটাকে ইনিশিয়েটিভ নেওয়া হয়, যে আরও বিভিন্ন জায়গায় যাওয়া যেতে পারে, তাহলে কিন্তু এই যে আমাদের যে যেটুকুই আমরা কাজ করছি, ইনোভেশন বলেন বা আমাদের ডেভেলপমেন্ট বলেন বা আমরা যেখানে এক্সেল করছি, সেখানে কিন্তু আই থিঙ্ক কমার্শিয়ালি ভায়াবল প্রজেক্টগুলো করে যেটা হয়েছে সেটাকেই শোকেস করে নিয়ে যাওয়া। এবং এখানেই কিন্তু ওই $1 বিলিয়ন কেন, আমি খালি 5 বিলিয়ন 1 বিলিয়ন না, মেনি $বিলিয়ন হবে আমাদের যদি আমরা ফোকাসটা করতে পারি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এবং এই উৎসবের ফোকাস নানানজন নানান ফোকাসের কথা বলছেন, কিন্তু যারা উৎসাহী, যারা খালি একটা মেলা দেখতে আসেন, তাদের কিন্তু ফোকাস সেই রোবট বা রোবট মানবীর দিকে। অনেকে আবার সেটা নিয়ে একটু শঙ্কিত যে আমরা কতদূর এই জায়গায় রোবোটিক্সের জায়গায় এগিয়েছি। এরকম একটি ছোট রিপোর্ট দেখব এবং শেষ মন্তব্য শুনবো আমাদের 4 অতিথির কাছেই। আগে আরাফাত সিদ্দিকীর রিপোর্টে দেখব। अनुकूल क्या क्या कर सकते हैं ये? আজ থেকে প্রায় 3 দশক আগে সত্যজিৎ রায় লিখেছেন রোবট মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার গল্প। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সুজয় ঘোষ সেই গল্প অবলম্বনেই তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুকূল। ঘরের কাজ করা রোবট অনুকূল ক্রমেই প্রতিহিংসার শিকার হয় তার জন্য কর্মহীন হয়ে পড়া মানুষের। कि बचपन में भगवान को विष दिया गया था, भगवान ने पी लिया था। वो मरे नहीं? नहीं, मर कैसे सकते हैं, वो तो भगवान है। मैं भी नहीं मर सकता। ঢাকায় শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নেওয়া মানব সাদৃশ্য রোবট সোফিয়া জানান দিচ্ছে সত্যজিৎ রায়ের অনুকূল এখন আর অলীক কল্পনা নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই রোবট প্রশ্নের জবাব দিতে পারে, মজার কথায় হাসতে পারে, আবার আগে দেখা মানুষকে চিনতে পারে। हाय सोफिया। हेलो जिमी। সোফিয়ার বুদ্ধিদীপ্ত উত্তর দেওয়ার ক্ষমতা দেখে সৌদি সরকার এরই মধ্যে নাগরিকত্ব দিতে চেয়েছে এই সামাজিক রোবটটিকে। You look happy. I'm always happy when surrounded by smart people. এদিকে ঢাকা শহরে রেস্তোরাঁ শ্রমিকের কাজে ভাগ বসাতে শুরু করেছে সাধারণ মানের লাইন ফলোয়ার রোবট। তবে কি রোবট ক্রমেই মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে? রোবট ছাড়াও যেখানে আমি কাজকে স্বয়ংক্রিয় করছি সেই জায়গাতেও কেরানির ভাত তো মারছি, যে লোকটা টাইপিস্ট ছিল তার ভাত তো মারছি। এরকমভাবে কিন্তু আমার এই বেকারত্বের জায়গাটা তৈরি হচ্ছে। রোবটের হাত থেকে বাঁচার জন্য আমার প্রয়োজন রোবট বানানো। আমি আমার মানব সম্পদকে তৈরি করব, ওরা রোবট বানাবে, আমি রোবট রপ্তানি করব। এই প্রযুক্তিবিদের কথার সূত্র ধরেই বলা যায় রেস্তোরাঁর রোবটগুলো বিদেশ থেকে চড়া মূল্যে আমদানি করা হলেও এমন লাইন ফলোয়ার রোবট বাংলাদেশের তরুণরা বানিয়েছে বহু আগে। শুধু তাই নয়, নাসার রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের 13তম এবং এশিয়ার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রোবোটিক্স দল। বানিয়েছে বাংলা ভাষায় কথা শুনে উত্তর দিতে সক্ষম রোবট। তবে বিশেষজ্ঞরা বলছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই গবেষণাগুলো বরাবরই অর্থের অভাবে
থমকে যায়। আমরা কিন্তু লাইন ফলোয়ার রোবট বানাইছি 10 বছর আগেই, কিন্তু এখনও কম্পিটিশন ওই লাইন ফলোয়ারই থাকে। এখনও মানে এটাকে যে ওখান থেকে বের হয়ে গিয়ে যে আরও বড় জায়গায় যাইতে হবে, সেই জায়গাটার মধ্যে আমাদের ঘাটতি আছে। যেটা আসলে হয় নাই সেটা হচ্ছে রোবোটিক্সের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জুড়ে দেওয়া, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জুড়তে হইলেই বিগ ডেটার একটা মানে ডেটা অ্যানালিটিক্স, বিগ ডেটা, এই সমস্ত জিনিসগুলোর কিন্তু একটা সংযোগ করতে হবে। এ প্রেক্ষিতে বিশেষজ্ঞদের মতামত, ভবিষ্যৎ বেকারত্ব কমাতে বাণিজ্যিকভাবে নজর দিতে হবে নিজের দেশের উদ্ভাবনগুলোর দিকে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। নিজের দেশের উদ্ভাবনগুলোর দিকে নজর দিতে হবে বাণিজ্যিকভাবে, এরকম একটি লাইন। শেষ মন্তব্য সবার কাছে এক লাইন করে আমি শুনবো। কাউসার আহমেদ নীরব, আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ। নিজের দেশের উদ্ভাবন নিয়ে যদি এক লাইনে কিছু বলার থাকে। আমি গর্বিত প্রথমে বাঙালি হিসাবে, এবং সর্বশেষ আমার যেটা কথা সেটা হচ্ছে যে কাজ করার এখনই সময়। ডিজিটাল ওয়ার্ল্ডে আসুন, টিকিটটা কাটুন, যাতে ট্রেনে উঠতে পারেন, অ্যাটলিস্ট টিকিটটা তো কাটুন। আসুন, জানুন, শিখুন, সামনে এগিয়ে যাই একসাথে। ধন্যবাদ। এক্সেলেন্ট। রিয়াদ, জাস্ট ছোট্ট করে যদি বলি যে আমাদের দেশ এখন খুব দ্রুত এগিয়ে গিয়েছে। উই আর নাও প্রেজেন্টলি ইকুইপড, যদিও ডিফারেন্ট সেক্টর দাঁড়িয়ে গিয়েছে। উই উইল বি ইকুইপড ইন আপকামিং সেক্টর। অলরেডি রোবোটিক্সের যদি জব্বার ভাই যেটা বলেছে যে ম্যানুফ্যাকচারিং দিকে আগাচ্ছি আমরা, উই নিড টু ইনভেস্ট মোর অন R&D, আমাদের R&D দরকার, অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন সেক্টরের একটা কোলাবোরেশন দরকার। সো আই থিঙ্ক উই আর রেডি নাও ফর টুমরো। সো উইশ ইউ। লুনা শামসুদ্দোহা, এক লাইনে। আমরা রেডি ফর টুমরো, ডে আফটার। সার্টেনলি আমাদের রেজিলিয়েন্সটা আছে, আমাদের ইচ্ছাটা আছে, এবং আমরা রেডি ছিলাম অনেক বছর ধরেই, আছি এবং থাকবো। এবং নতুনরা যারা আছে, এই যে জিলটা আছে, এই যে রেজিলিয়েন্সটা আছে, এটা না থাকলে কিন্তু যতই ইচ্ছা থাকুক, যতই 3D ডিজিটাল ইয়ে থাকুক, ইট ইজ টাইম দ্যাট ইউ লার্ন এজ ওয়েল হাউ টু সাস্টেন ইউর সেলফ। এইটা খুব দরকার, এবং আমাদেরকে মনে হয় যে স্কেল আপ করারও একটা চিন্তা ভাবনা রাখতে হবে, যে টাইম ইজ নট টুডে। বাস, এক্সেলেন্ট। শেষ আমি বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে। মাহবুব জামান ভাই শেষ একটি লাইন বলবেন। দর্শক, আমি বিদায় নিচ্ছি, আগামীকাল আবারও দেখা হবে। নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, নতুন টেকনোলজি আমাদের সামনে আছে, এবং নতুন বাজার তৈরি হয়েছে, এবং সেই নতুন বাজারকে লক্ষ্য রেখে আমরা যদি এগিয়ে যাই, আমাদের অপার একটা সম্ভাবনা আছে। অনেক